একটু দাঁড়াও। এই তো আমরা ফেসবুকে আবার চলে আসছি। এবার সবাই বলো তো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। এবার সবাই একটু জানাও ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। ধরো আমরা ক্লাসটা আবার নতুন করে শুরু করলাম, অনেকদিন পরে তো, এই জন্য ফেসবুকে একটু মজা নিল আর কি। ঠিক আছে, ওকে, এখন সব ক্লিয়ার তাই না? এখন সব ক্লিয়ার। তো আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারো, এটা আসলে সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্বিতীয় পত্রের, কনিক, এটা শুরু করব। তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, এইচএসসি, অ্যাডমিশন টেস্ট, সব জায়গায় কনিক থেকে কোয়েশ্চেন আসবেই। অ্যান্ড বুয়েটে কোনো বছরই কনিক থেকে মিস যায় নাই, বুঝতে পারছো? সো কনিক। এখন তোমরা ফার্স্ট পেপারে স্থানাঙ্ক জ্যামিতি সংক্রান্ত কয়টা চ্যাপ্টার পড়ছো? তোমরা ফার্স্ট পেপারে স্থানাঙ্ক জ্যামিতি সংক্রান্ত 2টা চ্যাপ্টার পড়ছো। একদম প্রথমে ছিল সরল রেখা বা স্ট্রেইট লাইন, স্ট্রেইট লাইন। তারপর পড়ছো হচ্ছে সার্কেল, বৃত্ত কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি, বুঝছো? এই দুইটার বড় ভাই মানে পরের সিরিয়াল, পরের সিকোয়েন্সই হচ্ছে আমাদের কনিক। এই দুইটার পরের সিকোয়েন্সই হচ্ছে কনিক। হ্যাঁ, তো চ্যাপ্টার 6 এটার 3টা পার্ট আছে, 6.1, 6.2, 6.3। 6.1 এ পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত নিয়ে আলোচনা করা হয়। আমরা সবগুলা ধীরে সুস্থে দেখব। তো আমাদের 8, 9টা বা 10টা ক্লাসেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন ফার্স্ট ইয়ার অলমোস্ট শেষ বা শেষ, তোমাদের ইয়ারলি পরীক্ষা দিয়ে দিছো। হ্যাঁ, এখন অনেকের একটু সেন্স হবে যে ভাইয়া পড়াশোনা তো ফাঁকিবাজি করছি, এটা এখন বুঝতে পারতেছি। রেজাল্টে হাফ ইয়ারলির যে রেজাল্ট, সেখানে সেটা থেকে একটু ক্লিয়ার হবে। অনেকে ধাক্কা খাবা, অনেকে বুঝতে পারবা যে পড়াশোনায় গ্যাপ হয়ে গেছে। এখন 1 বছর তো চলে গেছে, কি করব? আচ্ছা, 1 বছর চলে গেছে, ফাইন, আরো 1 বছর কিন্তু আছে, তাই না? আরো 1 বছর আছে না? আরো 1 বছর আছে। তো ওই 1 বছরও চাইলে কিন্তু তুমি খুব সুন্দর করে তোমার পড়াশোনাটা শেষ করে দিতে পারো, বুঝছো? মানে পড়াশোনাটা ইয়ে করতে পারো। দেখো, এইচএসসি পরীক্ষা, তোমাদের এইচএসসি পরীক্ষার আমি ধরে নিচ্ছি তুমি আর 1 বছর প্রিপারেশন টাইম পাচ্ছ, যদিও 1 বছরও কিন্তু পাবা না, 1 বছর কিন্তু পাবা না। ঠিক আছে, তুমি চিন্তা করতে পারো 10 মাস, 10 মান্থ। এই 10 মাসে তুমি এখন পুরো সিলেবাসটা শেষ করা লাগবে। আমি ধরে নিচ্ছি তুমি কিছু পড়ো নাই, ওকে? এখন বোর্ড পরীক্ষায়, হ্যাঁ, বোর্ড পরীক্ষায় কিন্তু অত কঠিন কোয়েশ্চেন আসে না, কিছু স্পেসিফিক জায়গা থেকেই কোয়েশ্চেন আসে। যে টপিকগুলো বোর্ডে বারে বারে রিপিট হয়, সেখান থেকেই দেখবা পরবর্তী বছর আবার কোয়েশ্চেন চলে আসে। আর একটা কথা মনে রাখতে হবে, তোমাদের কিন্তু ফুল সিলেবাস, শর্ট সিলেবাস না। তো যাদের 1 বছর পুরা গ্যাপ হয়ে গেছে, তোমরা এখন সব অত ডিটেলসে বা অনেক কঠিন কঠিন টপিক পড়তে যাও না, বুঝছো? ডিটেলসে পড়ো ঠিক আছে, বাট কঠিন, বেশি কঠিন টপিক পড়তে যাও না। আমরা কিন্তু সাইকেলে বেশি কঠিন টপিকও পড়াবো, কিন্তু বলে দিব যে এটা বেশি কঠিন টপিক, এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য। সো তোমার যদি 1 ইয়ার গ্যাপ চলে থাকে, তাহলে ওই কঠিন টপিকটা জাস্ট স্কিপ করে যাবা, জাস্ট স্কিপ করে যাবা। তো এই 10 মাসে কি করবা? তোমার কয়টা চ্যাপ্টার আছে? হায়ার ম্যাথসে ফার্স্ট পেপারে 20টা, 10টা, সেকেন্ড পেপারে 10টা, তাহলে টোটাল হচ্ছে 20টা চ্যাপ্টার। তো তোমার প্রথম টার্গেট থাকবে এই 20টা চ্যাপ্টার থেকে তুমি কি কোনোটা স্কিপ করতে পারো, যেটা পড়বাই না। এরকম কিন্তু করা যায়। তোমাদের বিভাগ থাকে, ক বিভাগ, খ বিভাগ। ত্রিকোণমিতি থেকে এতগুলো অ্যান্সার দিতে হয়, ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, বৃত্ত থেকে এতগুলো অ্যান্সার দিতে হয়, তাই না? সো ওই কোয়েশ্চেনটা, বোর্ড কোয়েশ্চেনটা খেয়াল করবা, তারপর দেখবা যে কোনো চ্যাপ্টার যদি একদম স্কিপ দেওয়া যায়, সেটা তুমি দিতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব না। এখনো 1 বছর সময় আছে, তুমি চাইলে পুরোটা কভার করতে পারবা। তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের সারাংশ
কিংবা যে ইম্পর্টেন্ট টপিকগুলো বোর্ডের জন্য ওগুলা কিন্তু খুব ইজিলি কভার করে ফেলা সম্ভব। তাড়াতাড়ি ম্যাট্রিক্স নির্ণয় শেষ করো, ভেক্টর না পারলে শেষ করো। বুঝতে পারছো? ভেক্টর তো তুমি যদি ডিটেলস ক্লাস করতে যাও তোমার সময় থাকলে অবশ্যই করবা, কিন্তু না থাকলে ওয়ান শট ক্লাস করেই ডান। কেন? কারণ ভেক্টর ফিজিক্সে পড়ছো। ঠিক আছে, তো এখন তোমার টার্গেট যারা গ্যাপ হয়ে গেছে, জাস্ট বোর্ডে যে অঙ্কগুলো বারবার আসছে, যে টপিকগুলো বারবার আসছে সেগুলো পড়া। ক্লাসের মধ্যে দেখলেই তুমি অঙ্কের মধ্যেই দেখবা যে একটা অঙ্ক বারে বারে বোর্ডে আসছে, তার মানে ওইটা ইম্পর্টেন্ট, ওগুলা করবা। ঠিক আছে, বুঝতে পারলাম? তো এখন সাজেশন হচ্ছে, এখনো তুমি কোনো চ্যাপ্টার স্কিপ করার প্ল্যান করিও না। স্কিপ তখন করবে একদম লাস্ট মোমেন্টে গিয়ে, তোমার পরীক্ষার আর 3 মাস আছে, তুমি তখনও দেখতেছো কভার করতে পারতেছো না, পরীক্ষার আর 2 মাস আছে তখনও কভার করতে পারছো না, তখন তুমি স্কিপ করবা। বাট এখনো যথেষ্ট সময় আছে, জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, যারা ফার্স্ট ইয়ারে ফাঁকিবাজি করছো তোমরা কিছুটা সময় নষ্ট করে ফেলছো। ওই নষ্ট করার জন্য একটু কি করা লাগবে, এখন বেশি এফোর্ট দিতে হবে। যে সারা বছর পড়াশোনা করছে একদম শুরু থেকে, সে যদি এখন রেগুলারলি 6 ঘন্টা পড়ে, তোমাকে একটু হলেও বেশি এফোর্ট দেওয়া লাগবে, 7 ঘন্টা 8 ঘন্টা। ঠিক আছে ভাই, আর্কাইভ থেকে ক্লাস করেছি, লাইভ করতে হবে না। আর্কাইভ বা লাইভ যে কোনো এক জায়গা থেকে করলেই হবে, তবে সাজেস্টেড হচ্ছে এই বছরের ক্লাসটা, 26 ব্যাচের ক্লাসটা, বুঝছো? কারণ প্রতি বছর আমরা ক্লাসগুলো আপডেট করি। ওকে, শুরু করতেছি আমরা। দেখো তো, একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের বৃত্ত হওয়ার শর্ত তোমাদের কি মনে আছে? দেখো, একটা দ্বিঘাত সমীকরণে কি কি পদ থাকতে পারে, এক্স স্কোয়ার থাকতে পারে, ওয়াই স্কোয়ার থাকতে পারে, এক্স ওয়াই থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, সি থাকতে পারে। দুইটা চলক সংক্রান্ত, দুইটা চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এই কয়টা পদের বাইরে আর কোনো পদ থাকতে পারবে না, তাহলে সেটা ত্রিঘাত হয়ে যাবে, তাই না? আমাকে বলো, দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এই পদের বাইরে আর কিছু থাকতে পারে না। এক্স স্কোয়ার থাকতে পারবে, ওয়াই স্কোয়ার থাকতে পারে, এক্স ওয়াই থাকতে পারে, এক্স ওয়াই আর ধ্রুবক পদ। এখন এই যে দ্বিঘাত সমীকরণটা, এই দ্বিঘাত সমীকরণটা বৃত্ত হওয়ার শর্ত কি ছিল? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হওয়া লাগবে এবং অশূন্য হওয়া লাগবে, সমান এবং অশূন্য। অর্থাৎ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই দুইটা পদের সহগ সমান এবং অশূন্য, শূন্য না, এই একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না, অর্থাৎ এক্স ওয়াই যুক্ত পদের সহগ শূন্য, ক্লিয়ার? আমাকে বলো, সবাই কি ক্লিয়ার? একটা দ্বিঘাত সমীকরণ, দেখো এই দ্বিঘাত সমীকরণটা বৃত্ত হওয়ার শর্ত, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান এবং অশূন্য হওয়া লাগবে, এক্স ওয়াই যুক্ত পদের সহগ শূন্য, তাই না? আচ্ছা, ঠিক আছে, ডান। এখন এই যে দ্বিঘাত সমীকরণটা, এটা একটা নির্দিষ্ট শর্ত মানলে বৃত্ত হয়, তার মানে এটা তো বৃত্ত ছাড়া আরো জিনিসপত্র হইতে পারে, তাই না? তাই তো, এটা বৃত্ত ছাড়া আরো বেশ কয়েকটা জিনিস হতে পারে। সেই জিনিসগুলা কি কি আমি একটু সুন্দর করে লিখি। এই যে দ্বিঘাত সমীকরণটা, এটা কি কি হইতে পারে? প্রথমত বৃত্ত হতে পারে, সার্কেল বা বৃত্ত, আমি বাংলা দিয়েই লিখি, সার্কেল বা বৃত্ত। দ্বিতীয়ত যেটা হতে পারে পরাবৃত্ত। তৃতীয়ত যেটা হতে পারে সেটাকে বলা হয় উপবৃত্ত। এরপর যেটা হতে পারে সেটাকে বলা হয় অধিবৃত্ত। তারপর যেটা হতে পারে জোড়া সরল রেখা। সবাই একটু লিখে নাও, একটা দ্বিঘাত সমীকরণ, একটা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই জিনিসগুলা নির্দেশ করতে পারে।
একটা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই জিনিসগুলা নির্দেশ করতে পারে। এই যে জিনিসগুলা, এই সবাইকেই একসাথে বলা হয় কনিক। সবাইকেই একসাথে বলা হয় কনিক। কিন্তু বৃত্ত আমরা আলাদা চ্যাপ্টার পড়ছি, জোড়া সরল রেখা, সরল রেখা আমরা আলাদা চ্যাপ্টার পড়ছি। জোড়া সরল রেখা মানে দুইটা সরল রেখা। তো তোমাদের বইয়ে কনিক বলতে মূলত এই তিনটাকে বোঝানো হয়: পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। ঠিক আছে? সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, পেয়ার অফ স্ট্রেট লাইনস। বুঝছো? এটা হচ্ছে আমাদের সার্কেল। ইংলিশ টার্মগুলো তোমরা জেনে রাখো, অনেকগুলো অ্যাডমিশন টেস্টে কোশ্চেন কিন্তু ইংলিশে হয়। সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, আর হচ্ছে পেয়ার অফ স্ট্রেইট লাইন। পেয়ার অফ স্ট্রেইট লাইনস বা এসএল। আচ্ছা, এখন এই যে এই তিনটা নিয়ে আমাদের মেজর আলোচনা। তো এখন আমরা একটা জিনিস দেখব, এই যে কনিকগুলো, এগুলো আসলে দেখতে কেমন? সবাই তো বৃত্তর চেহারা জানো, বৃত্তের চেহারা জানো। পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, জোড়া সরল রেখা, এরা আসলে কেমন আমরা একটু দেখি। এটার জন্য আমি তোমাদেরকে একটা অ্যানিমেশন দেখাবো। তোমরা সবাই বার্থডে ক্যাপ দেখছো? বার্থডে ক্যাপ কোন আকৃতির? তোমরা চাইলে এই অ্যানিমেশনটা নিজেরাও করতে পারবা। এই জন্য যেটা করতে হবে, গুগল ক্রোমে গিয়ে কনিক সেকশন অ্যানিমেশন, কনিক সেকশন অ্যানিমেশন এটা লিখে সার্চ দিবা। এখানে সুন্দর একটা ভিডিও আছে, এই ভিডিওটাও চাইলে দেখতে পারো। হ্যাঁ, আমি ভিডিওটা দেখাচ্ছি না। 2 নম্বর লিঙ্কে জিওজেব্রার একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে চলে যাবা। তারপর নিচে চলে আসবা, নিচে চলে আসবা। এই তো, এখন একটু খেয়াল করো, বার্থডে ক্যাপ দেখছো? এখন দুইটা বার্থডে ক্যাপ আমি যদি এভাবে উল্টা করে জোড়া লাগিয়ে দিই, তাহলে এই জিনিসটা পাওয়া যাবে না? খেয়াল করো তো, এই যে হলুদ যেই জিনিসটা, বুঝছো? এটাকে বলা হয় ডাবল কোণ। এটাকে কি বলা হয়? ডাবল কোণ। ঠিক আছে? এই যে ডাবল কোণ, বুঝতে পারছো? এখন এই ডাবল কোণটাকে তুমি কাটবা, একটা ব্লেড দিয়ে কাটবা। এই ডাবল কোণটা কিন্তু ত্রিমাত্রিক, বুঝিও, ডাবল কোণটা ত্রিমাত্রিক। ব্লেড দিয়ে যদি কাটো তাহলে দ্বিমাত্রিক কিছু একটা পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা ব্লেড দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে কাটবো। প্রথমত চিন্তা করো, এটা একদম উলম্ব আছে, সোজাসুজি আছে। আমি একদম 90 ডিগ্রিতে কেটে ফেললাম একটা কোণ। আমি কি করলাম? একদম 90 ডিগ্রিতে, খেয়াল করো, একদম 90 ডিগ্রিতে একটা কোণ যদি কেটে ফেলাই, একটু দাঁড়াও, আমি যদি রোটেশনটা কেমনে চেঞ্জ করে, এখানে দিয়ে চেঞ্জ করে। দেখো, আমি কি করলাম? একদম 90 ডিগ্রিতে একটা কোণ এমনি কাটটা ফেলাইছি, বুঝছো? তাহলে আমাদের এই যে কোণক, এর যে এক পাশটা খুলে যাবে না, ওই পাশটা দেখতে কি একটা কেমন লাগবে বলো তো? এই যে সেটা কিরকম লাগতেছে দেখতে আমাকে বলো তো? এটা দেখতে কিরকম লাগতেছে? এটা একটা বৃত্ত। এটা কি হলো? একটা বৃত্ত। তাহলে এই যে একটা ডাবল কোণ, হ্যাঁ, একটা ডাবল কোণ, সেটাকে আমি যদি ঠিক এমনে খাড়া করে রাখছি, ভূমি সমান্তরালে ব্লেড দিয়ে কেটে ফেললাম, তাহলে যেই শেপটা পাওয়া যাবে, যেই শেপটা উন্মুক্ত হবে, সেটা একটা বৃত্ত। কি পাওয়া গেল? সেটা একটা বৃত্ত। আচ্ছা, ঠিক আছে, এবার আসি, 90 ডিগ্রিতে কাটবো না, একটু আড়াআড়ি করে কাটবো। আড়াআড়ি করে কাটবো যাতে করে, একটু আড়াআড়ি করে কাটছি, বুঝতে পারছো? আবার বেশি আড়াআড়ি করে নেই, জাস্ট একটু কোনা কাইচা দিছি। দেখো, বেশি কোনা কাইচা দিলে কিন্তু আবার ঝামেলা হবে। একটু জাস্ট আর করে দিছি। তাহলে দেখো তো, আমাদের যেই শেপটা তৈরি হয়েছে, তুমি সাইড থেকে বুঝতে পারতেছো? এই যে দেখো, এটা ডাবল কোণ। তুমি যদি এখান থেকে দেখো ঠিক উল্টা করে, তাহলে যেই শেপটা আসবে সেটা অনেকটা একটা বৃত্তের মতো।
কিন্তু চ্যাপ্টা, একটা বৃত্তের মতো কিন্তু চ্যাপ্টা, তাই না? এই আকৃতিটাকে বলা হয় উপবৃত্ত বা ইলিপস। এই আকৃতিটাকে বলা হয় উপবৃত্ত বা ইলিপস। সবাইকে কি আমি বুঝাইতে পারলাম? আচ্ছা, এবার একটা মজার জিনিস, এই যে অক্ষ, এই যে ডটেড বেগুনি যেই লাইনটা না, ডটেড বেগুনি যেই লাইনটা, এটাকে বলা হয় অক্ষ। অক্ষ, বুঝতে পারছো? এখন অক্ষের সাথে এই একটা কোণ তৈরি করে আছে না আমাদের কোণকের পৃষ্ঠটা, এটাই হচ্ছে সেই কোণটা, এই যে আলফা কোণটা। আলফা কোণটা, কাহিনী বুঝছো সবাই? এই আলফা কোণটা 30, বুঝতে পারলাম? এটা হচ্ছে আমাদের অক্ষ, এটার সাথে কোণকের একটা পৃষ্ঠ যেই কোণ তৈরি করে আছে সেটাকে আমরা প্রকাশ করছি আলফা দিয়ে। আচ্ছা, এবার আমরা যেটা করলাম, এই যে কোণাকুনি কাটলাম না, সেটা আরেকটু বেশি কাটলাম। কোণাকুনি আরেকটু বেশি করে আমরা যেটা করলাম, যেই অ্যাঙ্গেলে কাটবো, যে অ্যাঙ্গেলে কোপটা দিব, সেই অ্যাঙ্গেলটাও আমরা কত করে দিছি? 30 ডিগ্রি করে দিছি। কাহিনী বুঝছো কি করছি? দেখো, মজার কাহিনী, সবাই মনোযোগ, প্রথমত পুরো মনোযোগের দিকে, এই হচ্ছে যেই তলে তুমি কোপটা দিবা, কাটবা, ঠিক আছে? সেই তলটা যদি অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে থাকে তাহলে কি তৈরি হয়? বৃত্ত। বুঝছো? এই যে অক্ষ, তুমি কোপ দিছো ঠিক 90 ডিগ্রি বরাবর, এই যে এটা ঠিক 90 ডিগ্রি, তাহলে যেই জিনিসটা তৈরি হইলো সেটা কি? একটা বৃত্ত। আচ্ছা, এখন 90 ডিগ্রির থেকে ছোট, 90 ডিগ্রির থেকে ছোট কিন্তু 30-এর থেকে বড় এই কোণে যদি কোপ দাও, এটা ধরো 60 ডিগ্রি বা 75 ডিগ্রি, তাহলে যেই কেসটা তৈরি হবে সেটা একটা উপবৃত্ত। আমি কি বুঝাইতে পারছি? এবার যদি কোপটা আমি 30 ডিগ্রি কোণে দেই তাইলে কি কাহিনী হবে? যদি কোপটা আমি 30 ডিগ্রি কোণে দেই তাইলে কি কাহিনী হবে? একটা মজার কাহিনী হবে। দেখো, কোপটা আমি 30 ডিগ্রি কোণে দিছি, খেয়াল করো, এই কোণটা 30 ডিগ্রি না? এই কোণটাও কিন্তু 30 ডিগ্রি, আবার এই কোণটাও 30 ডিগ্রি। তুমি অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে কোপ দিছো, তাহলে এটা কি প্যারালালি যাবে না? একটা কথা মনে রেখো, এই যে ডাবল কোণ, এটা কিন্তু অসীম, উপরেও অসীম, নিচেও অসীম। হ্যাঁ, এটা উপরের দিকেও বাড়তেছে, নিচের দিকেও বাড়তেছে, ঠিক আছে? আমি পুরোটা দেখাই নাই। তাহলে এই যে কোপটা দিছো, সেটা কি কখনো ওইখানে গিয়ে ছেদ করবে? ওই পাশটাকে গিয়ে ছেদ করবে? আমাকে বলো তো সবাই, প্যারালাল হয়ে যাবে না? দুইটা রেল লাইনের মতো। 90 ডিগ্রিতে কোপ দিলে যাবে, 90 আর 30-এর মাঝামাঝি দিলেও কিন্তু ওই পাশে গিয়ে ছেদ করে ফেলবে। কিন্তু যদি 30 ডিগ্রি দাও, তাহলে এই তলটা, দেখো, এই যে এই তলটা তুমি যদি একটা লাইন টানো, এই যে এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল হয়ে যাবে এবং তারা কখনো ছেদ করবে না। তখন যেই শেপটা হবে সেটা একটা, এখানে একটা ছোট্ট পার্ট দেখানো আছে, কিন্তু এটা আসলে অসীম। এই জিনিসটা আসলে অসীম পর্যন্ত বিস্তৃত, ডট 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 ডট, অসীম পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? বুঝতে পারলাম? এইটাকে বলা হয় পরাবৃত্ত বা প্যারাবোলা। পরাবৃত্ত বা প্যারাবোলা। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার চিন্তা করো তো, কোপ দেওয়ার অ্যাঙ্গেল সেটা 30-এর সমান, সেটা যদি 30 থেকেও ছোট হয়ে যায়, সেটা যদি 30 থেকে ছোট হয়ে যায়, তাইলে যেই কোপটা দিছো সেটা দুইটা তলকেই ছেদ করবে না, দুইটা কোণকেই ছেদ করবে না? দেখো, এটা কিন্তু দুইটা কোণকেই ছেদ করবে, তাই না? উপরেও নিচে এই তলটা, এটা হচ্ছে কোপ দেওয়ার তল। এই কোপ দেওয়ার তল অক্ষের সাথে যদি 30 থেকেও কম কোণ তৈরি করে, তখন যে আকৃতিটা আসবে সেটা দেখতে এরকম না? এটাও কিন্তু অসীম, দুই দিকেই অসীম, যদি এখানে দেখাচ্ছে সসীম, কিন্তু আমাদের কোণটা তো অসীম পর্যন্ত বিস্তৃত, সো এটাও নিচের দিকে অসীম যাবে,
এটাও নিচের দিকে অসীম যাবে। এইটাকে বলা হয় হাইপারবোলা বা অধিবৃত্ত। এটাকে কি বলা হয়? হাইপারবোলা বা অধিবৃত্ত। ঠিক আছে, বুঝাইতে পারলাম? এইবার 20-এ কোপ দিলে, হ্যাঁ 20 ডিগ্রিতে কোপ দিলেও এটা হবে। এইবার 0 ডিগ্রিতে কোপ দিলা, তাইলে চিন্তা করো একদম অক্ষ বরাবর ঠিক ঠাস করে কোপটা দেওয়া হবে না? এটা যদি ডাবল কোণ হয়, চিন্তা করো, আমার কাছে ডাবল কোণ নাই, ওকে একদম ঠিক মাঝখান দিয়ে কোপটা দেওয়া হবে। তাহলে দেখো তো কাহিনীটা কি হয়। তাহলে আমাকে বলতে পারবা, একটু নিজে বলো তো কি হবে? ঠিক মাঝখান দিয়ে মানে কি? ঠিক এই বরাবর দিব। এই বরাবর যদি কোপটা দেই, তাহলে তখন আলফার রোটেশন, এই যে এই কোণটা কত হয়ে যাবে? 0 না? এই কোণটা কত হয়ে যাবে? এই কোণটা কত হয়ে যাবে আমাকে বলো তো? এই যে দেখছো কোন বরাবর কোপ দিছি? একদম একদম মাঝামাঝি। এবার যেই শেপটা হবে আমাকে বলো তো এই শেপটা কেমন হবে? আমি একটু দেখাই। এই শেপটা আসলে কেমন আসতেছে খেয়াল করে দেখো। এই আর এই দুইটা সরল রেখা অসীম পর্যন্ত বিস্তৃত। তখন যেই শেপটা পাওয়া যাবে সেটাকে বলা হয় জোড়া সরল রেখা। তখন সেটাকে বলা হবে জোড়া সরল রেখা। বুঝতে পারছি? তাহলে ব্যাপারটা হচ্ছে, প্রথমত একটা ডাবল কোণ আছে, ডাবল কোণক, দুইটা সমবৃত্ত ভূমিক কোণক। এর একটা শীর্ষ কোণ হচ্ছে আলফা। আলফার পরিচয় কি? অক্ষের সাথে যে কোনো একটা কোণের পৃষ্ঠ যেই কোণ তৈরি করে সেটা হচ্ছে আলফা। এইবার আমি কি করব? এই ডাবল কোণটাকে ব্লেড দিয়ে কাটবো। ব্লেড দিয়ে কাটা মানে হচ্ছে একটা তল দিয়ে কাটা, একটা তল ছেদ করানো, একটা দ্বিমাত্রিক তল। এই যে নীল কালারের যেটা সেটা কি একটা দ্বিমাত্রিক তল না? একটা দ্বিমাত্রিক তল আর এই কোণকের ছেদবিন্দুগুলা নিয়ে যেই সঞ্চার পথ সেটাই কনিক না? বলো। এই যে দ্বিমাত্রিক তল আর এই ডাবল কোণ, তাদের ছেদবিন্দুগুলা নিয়ে যেই সঞ্চার পথ, তোমরা সবাই সঞ্চার পথ পড়ছো, সেটাই তো কনিক, তাই না? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না। দেখো এগুলা পরীক্ষায় আসবে না, আমি তোমাদেরকে জাস্ট ভিজুয়ালাইজেশনটা শেখাচ্ছি। মজা আছে, তোমাদের বই এগুলো লেখা আছে খুব সুন্দর করে, কিন্তু বইয়ের মধ্যে ওই 2D তে বইয়ের পৃষ্ঠায় অ্যানিমেশন গুলো দেওয়া আছে, ওখান থেকে খুব ভালো বোঝা যায় না। তাহলে বুঝতে পারছো? তাহলে দেখো তো যে একটা তল আর একটা ডাবল কোণ, তাদের ছেদবিন্দুগুলা নিয়ে যেই সঞ্চার পথটা সেটাই কনিক। এখন এই তলটা, যেই তল দিয়ে তুমি কোপ দিতেছো বা যেই তলের সাথে ডাবল কোণের ছেদবিন্দু নিতেছো, সেই তলের সাথে অক্ষের কোণের উপরে ডিপেন্ড করে কি কনিক তৈরি হতে পারে সেটা ভ্যারি করবে। বুঝছো? যদি আমাদের কোণকটার শীর্ষ কোণ হয় আলফা, মনে রাখবা, যদি আমাদের কোণকটার শীর্ষ কোণ অর্থাৎ এইটা আলফা হয়, তাহলে আমরা বলতে পারি, যদি তুমি 90 ডিগ্রিতে কোপ দাও, অর্থাৎ নীল তলটা অক্ষের সাথে 90 ডিগ্রিতে থাকে, তাহলে বৃত্ত। সবাই একটু লিখে নাও, তাহলে বৃত্ত। ঠিক আছে? তারপর আলফা থেকে বড়, 90 থেকে ছোট, সেক্ষেত্রে উপবৃত্ত। বুঝছো? আলফার যদি সমান হয়, থিটা কোনটা জানো? এই যে এইটা হচ্ছে থিটা, তলের সাথে আমাদের ওই অক্ষরটার কোণ, তাহলে সেটা হবে পরাবৃত্ত। যদি 0 থেকে বড়, আলফা থেকে ছোট হয়, অধিবৃত্ত। যদি 90 হয় সেক্ষেত্রে জোড়া সরল রেখা। আমি কি বুঝাইতে পারছি? এখন মজার ব্যাপার হচ্ছে এখান থেকে পরীক্ষায় কিছু আসবে না। জোড়া সরল রেখা আলফা কত? আলফা যে কোনো কিছু হইতে পারে, আলফা 30 হইতে পারে, 40 হইতে পারে, আলফা তো ভ্যারি করবে, তাই না? কোনক
কি একটু চ্যাপটা একটু বাঁকানো হইতে পারে না? সবাই কি ক্লিয়ার? সরি এটা এটা 99, এটা 99, এটা 0। থিটা যদি 0 হয়, এখানে একটু ভুল করছিলাম, থিটা যদি 0 হয়, যে একদম লম্বা লম্বি কাটলে, একদম লম্বা লম্বি কাটলে, তাহলে কি হয়? ইংলিশ টার্ম মনে রাখবা, সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, পেয়ার অফ স্ট্রেট লাইনস। মাথায় নিয়ে নাও। বৃত্ত মানে সার্কেল, উপবৃত্ত, উপবৃত্ত মানে ইলিপস, প্যারাবোলা, প্যারাবোলা মানে পরাবৃত্ত, প্যারা পরা, প্যারা মানে পরা, অধিবৃত্ত, অধিবৃত্ত মানে কি হাইপারবোলা, প্যারা পরা মানেই প্যারা, প্যারাবোলা। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, আমরা মোটামুটি বুঝে ফেলছি কনিক কই থেকে আসছে। তাহলে তোমাকে যদি কেউ কনিকের সংজ্ঞা বলে, তুমি বলতে পারবা না? একটা ডাবল কোণ আর একটা দ্বিমাত্রিক তল, তাদের ছেদবিন্দু নিয়ে যেই সঞ্চার পথ তৈরি হয় সেটাই কি কনিক। কনিকের একটা সংজ্ঞা পাই গেছো, কনিকের একটা সংজ্ঞা পাই গেছো। কনিকের আরো সংজ্ঞা আছে, আমরা দেখব। কনিকের আরো সংজ্ঞা আছে, আমরা দেখব। এখন প্রত্যেকটা কনিক কি দ্বিমাত্রিক না? বলো। দেখো, এই জিনিসটা ত্রিমাত্রিক। একটা ডাবল কোণ বা বার্থডে ক্যাপ, সেটা কিন্তু ত্রিমাত্রিক, কিন্তু যখন ওকে কোপ দিবা, যেই শেপটা আসবে সেটা দ্বিমাত্রিক না। তাহলে দ্বিমাত্রিক যে কোনো কিছু জিনিসের সমীকরণ প্রকাশের জন্য আসলে দুইটা চলক লাগে। দ্বিমাত্রিক যে কোনো কিছুর সমীকরণ প্রকাশের জন্য দুটা চলক লাগে, এক্স আর ওয়াই। তাহলে এই যে দ্বিমাত্রিক দ্বিঘাত সমীকরণ, এই জিনিসটা আসলে এই পাঁচটা জিনিস প্রকাশ করতে পারে। এখন কখন কোনটা প্রকাশ করবে আমরা সেটা নিয়ে আলোচনা করব। কখন কোনটা প্রকাশ করবে আমরা সেটা নিয়ে আলোচনা করব। বুঝছো? এ বি সি, এইচ জি এফ সি, এগুলার ভ্যালু কিন্তু চেঞ্জ হতে পারে। এগুলার ভ্যালু চেঞ্জ হয়ে হয়ে এই আকৃতিটাই পাঁচটা কনিকের সমীকরণ নির্দেশ করতে পারে। কখন কোনটা নির্দেশ করবে আমরা দেখব। কখন কোনটা নির্দেশ করবে আমরা দেখব। একদম প্রথমে আমরা দেখব হচ্ছে বৃত্ত হওয়ার শর্ত। আমরা কিন্তু অলরেডি দেখে ফেলছি। বৃত্ত হওয়ার শর্ত কি দেখে ফেলছি, তাই না? তো একদম প্রথমে আমরা বৃত্তটা অলরেডি জানি। আমরা একটা নির্ণায়কের মান বের করব, যেটা হচ্ছে ডেল্টা। আমরা একটা নির্ণায়কের মান বের করব। এই ডেল্টাটা হবে এ বি সি, কর্ণ বরাবর এ বি সি, একটা প্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়ক এ বি সি। এই বরাবর হবে জি এফ সি, এই বরাবর হবে জি এফ সি। বাকি কি আছে বলো তো? কর্ণ বরাবর এ বি সি, ওই বরাবর জি এফ সি, বাকি আছে শুধু এইচ। এইচটা খালি এখানে বসাই দিবা। বুঝছো? মুখস্থ রাখার টেকনিক, মুখস্থ রাখার টেকনিক। সবাই লেখো। কর্ণ বরাবর এবিসি, এই বরাবর জিএফসি, এই বরাবর জিএফসি, এবং এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়ক। তাহলে কি এই পাশে যা ওই পাশে তা, এখানে এইচ, এখানে কি জিএফসি, জিএফসি। বুঝছো? সবাই সবাই মনোযোগ দাও। আমরা এই নির্ণায়কের মানটা ফার্স্টে বের করব। আমরা এই নির্ণায়কের মান তো সবাই বের করতে পারো, ডেল্টা। এই নির্ণায়কের মানটা যদি শূন্য হয়, এই নির্ণায়কের মানটা যদি শূন্য হয়, তাহলে এই জিনিসটা নির্দেশ করবে পেয়ার অফ স্ট্রেট লাইনস বা জোড়া সরল রেখা। বুঝছো? এই নির্ণায়কের মানটা যদি শূন্য হয়, এই নির্ণায়কের মানটা যদি শূন্য হয়, তাহলে এই সমীকরণটা নির্দেশ করবে পেয়ার অফ স্ট্রেট লাইনস, পেয়ার অফ স্ট্রেট লাইনস। সবাই কি ক্লিয়ার? নির্ণায়কটা বুঝো নাই? দেখো, সহগগুলা এক্স স্কোয়ারের সহগ, ওয়াই স্কোয়ারের সহগ, এই সবগুলা সহগগুলা নিয়ে একটা নির্ণায়ক হবে। সেই নির্ণায়কটা দেখতে কেমন এটা মুখস্থ রাখবা। মনে রাখবা কেমনে? এটা একটা প্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়ক। কর্ণ বরাবর থাকবে এবিসি, এই বরাবর জিএফসি, বাকি কে আছে শুধু এইচ। এইচটা এখানে বসে যাবে। যেহেতু প্রতিসম ম্যাট্রিক্স, তুমি উপরের পার্ট যদি বানাইতে পারো, তারপর নিচের পার্ট কি জাস্ট বিম্ব নিয়ে নিলেই হয়, সিমিলার। এভাবে মুখস্থ রাখবা। যদি এটার ভ্যালু 0 হয়, তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইনস। তোমার প্রশ্ন আসে না, ভাই জোড়া সরল রেখা, জোড়া সরল রেখার ইকুয়েশন কেমনে এটা হয়? আচ্ছা, একটু মনোযোগ দাও তো।
3x plus 2y plus 4 equals to 0. এটা একটা সরল রেখা না? এটা একটা সরল রেখার ইকুয়েশন। এটাও একটা সরল রেখার ইকুয়েশন। এই দুইটা তুমি যদি গুণ করে দাও, বুঝছো, এই দুইটা যদি গুণ করে দাও, 3x plus 2y plus 4 into x minus 2y plus 4 equals to 0. বলো তো, আমি লাস্টের লাইনে যেটা লিখছি এটার মানে কি? এটার মানে কি? হয় এটা 0, না হয় এটা 0, হয় এটা 0, না হয় এটা 0। তাহলে কি এখান থেকে দুইটা সরল রেখার সমীকরণ আসছে না? আমাকে বলো তো, এখান থেকে দুইটা সরল রেখার সমীকরণ আসছে না? এবং এই পাশটা তুমি যদি গুণ করো তাহলে দেখবা ঠিক এরকম একটা সমীকরণ আসতেছে, দ্বিমাত্রিক দ্বিঘাত সমীকরণ। দ্বিমাত্রিক দ্বিঘাত সমীকরণ। পেয়ার অফ এসএল মানে পেয়ার অফ স্ট্রেইট লাইনস। সবাই কি বুঝলাম? নির্ণায়কটা এমন কেন হলো এটা জানার দরকার নেই আপাতত, ঠিক আছে? এটার প্রমাণ আছে, আপাতত দরকার নেই, তোমাদের সিলেবাসে নাই। এই জিনিসটা অ্যাডমিশন টেস্টে মাঝে মাঝে আসে। সবাই বুঝছো? একটা জোড়া সরল রেখা, হ্যাঁ, তার সমীকরণও কিন্তু দ্বিমাত্রিক দ্বিঘাত হইতে পারে। তুমি জাস্ট, তোমার যদি বিশ্বাস না হয় এই জিনিসটা গুণ করে দেখো। এখানে এক্স স্কোয়ারের একটা পদ থাকবে, ওয়াই স্কোয়ারের একটা পদ থাকবে, এক্স ওয়াই ওয়ালা একটা পদ, এক্স ওয়ালা একটা পদ, ওয়াই ওয়ালা একটা পদ, একটা ধ্রুবক পদ, সবগুলাই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো, মনোযোগ, পুরা মনোযোগ, পুরা মনোযোগ এদিকে। যদি ডেল্টার ভ্যালু 0 না হয় তাহলে বাকি চারটা কণিকের কোনো একটা। যদি ডেল্টার ভ্যালু নট ইকুয়ালস টু 0 হয় তাহলে বাকি চারটা কণিকের কোনো একটা। এখন বাকি চারটা কণিকের কোনটা কোনটা সেটার জন্য আরেকটা চেক করা লাগবে, সেটার জন্য আরেকটা চেক করা লাগবে। যদি এরকম হয়, খেয়াল করো, যদি এরকম হয় a ইকুয়ালস টু b নট ইকুয়ালস টু 0, h ইকুয়ালস টু 0, তাহলে বলো তো কি হবে? তাহলে বলো তো সেই কণিকটা কি হবে? বলো কি হবে? সার্কেল, সার্কেল বা বৃত্ত, সার্কেল বা বৃত্ত। তাহলে সার্কেল হওয়ার শর্ত তোমরা ফার্স্ট পেপারে শিখে আসছিলে কি? জাস্ট এটা হলেই, কিন্তু আসলে না, ডেল্টার ভ্যালু 0 হওয়া যাবে না এবং এটা হওয়া লাগবে। বুঝছো? ডেল্টার ভ্যালু 0 হওয়া যাবে না এবং এটা হওয়া লাগবে। তাহলে তোমরা কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া একটা সমীকরণ দিয়ে যদি বলে এটা বৃত্ত কিনা চেক করতে, আমাকে কি এটাও চেক করা লাগবে? আপাতত না, আপাতত চেক করা লাগবে না। কখন চেক করা লাগবে আমি বলে দিচ্ছি, বলে দিব, ঠিক আছে? আচ্ছা, এবার চলো 2 নাম্বারে। যদি h স্কয়ার ইজ লেস দেন, h স্কয়ার ইজ লেস দেন ab হয়, তবে এটা হচ্ছে ইলিপস বা উপবৃত্ত। ইলিপস বা উপবৃত্ত মনে রাখবা কেমনে? যে লেস দেন, লেস দেন মানে উপ, উপ, বুঝছো? লেস দেন মানে কি? উপবৃত্ত, উপবৃত্ত। যদি h স্কয়ারের ভ্যালু ab এর সমান হয় তবে পরাবৃত্ত বা প্যারাবোলা, পরাবৃত্ত বা প্যারাবোলা। যদি h স্কয়ারের ভ্যালু, এগুলো সবগুলার প্রমাণ আছে, আপাতত লাগবে না, h স্কয়ারের ভ্যালু ab এর থেকে বড় হয় তখন বড়, অধি, 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 হাইপারবোলা, হাইপারবোলা। সবাই একটু লেখো, আমি এক্সপ্লেন করতেছি, সবাই একটু লেখো, আমি এক্সপ্লেন করতেছি। বুঝছো? সবাই একটু লেখো, আমি এক্সপ্লেন করতেছি। একটা দ্বিমাত্রিক দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই জিনিসটা 5টা জিনিস নির্দেশ করতে পারে। কয়টা জিনিস? 5টা জিনিস নির্দেশ করতে পারে, এই 5টার কোনো একটা। এখন কোনটা নির্দেশ করবে? সবার প্রথমে আমার চেক করতে হবে এটা কি জোড়া সরল রেখা নির্দেশ করে কিনা। সেটার জন্য আমি ডেল্টার ভ্যালুটা বের করব। ডেল্টার ভ্যালুটা যদি 0 হয় তাহলে এই সমীকরণটা জোড়া সরল রেখা নির্দেশ করবে। এবার ডেল্টার ভ্যালু যদি 0 না হয়, ডেল্টার ভ্যালু যদি 0 না হয়
তবে এই সমীকরণটা বাকি চারটার কোনো একটা, বাকি চারটার কোনটা সেটা বের করার জন্য আরেক ধাপে চেক করা লাগবে। যদি এ বি নট ইকুয়াল এ আর বি সমান কিন্তু শূন্য না এবং এইচ ইকুয়াল টু 0 বৃত্ত সবাই জানো, যদি এইচ স্কোয়ার ইজ লেস দেন এ বি হয় তাহলে উপবৃত্ত, এইচ স্কোয়ার ইজ লেস দেন এ বি হয় উপবৃত্ত, এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি হয় পরাবৃত্ত, গ্রেটার দেন এ বি হয় অধিবৃত্ত। ক্লিয়ার সবাই 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 বলো বলো সবাই। না চ্যাপ্টারটা হার্ড না, বুঝছো, তুমি একবার বুঝে ফেললে এটা অনেক মজা লাগবে। আমি এখানে সামারিটা লিখে দিছি। তোমার কাছে মনে হইতেছে কঠিন, এই নির্ণায়কটা দেখে কঠিন মনে হইতেছে তাই না? ভাই নির্ণায়ক বাইর করে আবার মান বের করা লাগবে, তোমার হাতে তো ক্যালকুলেটর আছে, তুমি ক্যালকুলেটর দিয়ে চেক করা লাগবে, চেক করতেই তো পারো তাই না? আচ্ছা তাও প্যারা লাগবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এইটা চেক করাই লাগবে না, বুঝছো, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নির্ণায়কটার মান চেক করাই লাগবে না। ধরো তোমাকে একটা এমসিকিউ, এগুলো এমসিকিউতে আসে, একটা সমীকরণ দিয়ে বললো এই যে এরকম একটা সমীকরণ দিয়ে বললো এই সমীকরণটা কি নির্দেশ করে, তুমি অপশনে খেয়াল করো, অপশনে কি জোড়া সরল রেখা আছে? আছে, তাহলে ডেল্টার ভ্যালু চেক করা লাগবে, ডেল্টার ভ্যালু তো শূন্য না, বুঝেই যাচ্ছে, কারণ শূন্য হলে জোড়া সরল রেখা, শূন্য না হলে এই চারটার কোনো একটা, অপশনে যেহেতু এই চারটাই আছে তাহলে ডেল্টার ভ্যালু শূন্য না, তুমি কি করবা, তুমি জাস্ট এইচ স্কোয়ার আর এ বির সম্পর্ক দেখবা, এটা কি বৃত্ত না, দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু বৃত্তও না, এ আর বি না। এবার তুমি এইচ স্কোয়ার আর এ বি এই দুইটার সম্পর্ক বের করবা, এইচ স্কোয়ার আর এ বি, যদি এইচ স্কোয়ার লেস দেন এ বি হয় উপবৃত্ত, ইকুয়াল হলে পরাবৃত্ত, গ্রেটার দেন হলে অধিবৃত্ত। বলো এইচ এর ভ্যালু কত, আমাকে বলো তো এইচ এর ভ্যালু কত? শূন্য। এইচ এর ভ্যালু হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে এক্স ওয়াই এর সহগ ভাগ 2, এইচ মানে কি, এইচ মানে কি এক্স ওয়াই এর সহগ, এক্স ওয়াই এর সহগ ভাগ 2, এবি কি এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ, তাহলে এ কত বি কত আমাকে বলো তো, এ হচ্ছে 3, খবরদার বি এর মান কিন্তু কত, -4 না, বি এর মান কিন্তু -4 না, তুমি আদর্শ আকৃতির সাথে তুলনা করবা, আদর্শ আকৃতিতে সবকিছু বাম পাশে, আদর্শ আকৃতিতে সবকিছু বাম পাশে, তুমি সবকিছু বাম পাশে নিয়ে আসো, 3x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 12, এবার তুলনা করো, এর মান 3, বি এর মান 4, তাহলে বলো তো এইচ স্কোয়ার কত 0, এ বি কত 12, যদিও আমি ডিটেলসে লিখতেছি, তোমার ডিটেলসে লাগবে, তুমি তো এখান থেকে বুঝতেছো এইচ স্কোয়ারের ভ্যালু এ বির থেকে ছোট, এইচ স্কোয়ারের ভ্যালু এ বির থেকে ছোট, তো এইচ স্কোয়ার যদি এ বির থেকে ছোট হয় কি নির্দেশ করবে, উপবৃত্ত, উপবৃত্ত। তাহলে কঠিন কি হইল, এইচ কিভাবে বের করে, এক্স ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, খেয়াল করো, মনোযোগ মনোযোগ মনোযোগ, এইচ মানে কি এক্স ওয়াই এর সহগ, এক্স ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, এ বি কি, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি কি ওয়াই স্কোয়ারের সহগ, ক্লিয়ার, বুঝছো, এখানে এক্স ওয়াই এর সহগ তো 0, তাহলে 0 কে 2 দিয়ে ভাগ করলে তো 0ই, 2 দিয়ে ভাগ কেন, এই যে এখানে খেলা, আদর্শ ইকুয়েশনটা দেখতে এরকম, 2x hx 2x gx, বৃত্তের ক্ষেত্রে জি বাইর করার সময় কি করতা, x এর সহগকে 2 দিয়ে ভাগ, সার্কেলের শর্ত মানতেছে এ আর বি সমান, সার্কেলের শর্ত কি এ আর বি সমান এইচ এর ভ্যালু 0, তাহলে সার্কেলের শর্ত কেমনে মানে, বলো সেম ভাবে আরেকটা ইকুয়েশন, বলো তো ডেল্টা চেক করার দরকার আছে,
ডেল্টা চেক করার দরকার আছে? না, তুমি কিন্তু মুখে মুখে পারবা। এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, এ বি 0, এইচ এর ভ্যালু এক্স ওয়াই এর সহগ নাই, এইচ এর ভ্যালু 0, তাহলে এইচ স্কয়ার এর ভ্যালু 0, এইচ স্কয়ার সমান এবি, এইচ স্কয়ার সমান এবি, তাহলে এটা কি? তাহলে এটা কি? পরাবৃত্ত। তোমার কি হাতিমার্কা ক্যালকুলেশন করা লাগবে না? তুমি যদি সুন্দর করে লিখতে চাও এইচ এর ভ্যালু 0, এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, তাহলে এইচ স্কয়ার এটার ভ্যালু 0, এ বি এর ভ্যালু 0। এখন তোমরা জিজ্ঞেস করতেই পারো, ভাই এই যে এইচ স্কয়ার মাইনাস এটার ভ্যালু 0 হইলে কেন পরাবৃত্ত হয়, কেন উপবৃত্ত হয়, কেন অধিবৃত্ত হয়? আসতেছি আসতেছি। সবাই বুঝছো? আমরা পরেরটাই যাই। সবাই একটু করো তো এটা, সবাই একটু করো। ও সেম জিনিস দুইবার চলে আসছে কি না? সেম জিনিস দুইবার চলে আসেনি। বলো এটা কি হবে? এইচ এর ভ্যালু 0, এ বি এর ভ্যালু 0, তাহলে এইচ স্কয়ার সমান এ বি, পরাবৃত্ত। তুমি কিন্তু 1 নাম্বার পেয়ে গেছো বোর্ড পরীক্ষায়। এখান থেকে একটা এমসিকিউ থাকবেই থাকবে। প্যাচ লাগতেছে? শুরুতে লাগতে পারে, একটু ঠান্ডা মাথায় ভাবলেই ঠিক হয়ে যাবে, একটু ঠান্ডা মাথায় ভাবলেই ঠিক হয়ে যাবে। মজার একটা জিনিস, বলো তো xy equals to 1, হ্যাঁ এত তাড়াতাড়ি আনসার দিয়ে ফেললা? এটা কি তোমরা কেমিস্ট্রিতে পড়ছো বা ফিজিক্সে পড়ছো? বয়েলের সূত্রের গ্রাফ কি আকৃতির? দেখো এখানে সবাই বলো, এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু কত? 0, বি এর ভ্যালু কত? 0, এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু কত? বলো এইচ এর ভ্যালু কত? এক্স ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, এক্স ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ, হাফ। তাহলে এইচ স্কয়ার এর ভ্যালু কত? 1/4, সেটা অবশ্যই 0 থেকে বড়। এইচ স্কয়ার এর ভ্যালু এ বি থেকে বড়, এইচ স্কয়ার এর ভ্যালু এ বি থেকে বড় হলে সেটা কি বলতো? অধিবৃত্ত, হাইপারবোলা। হাইপারবোলা। দেখো এক্স আর ওয়াই দুজনে কিন্তু চলক। তোমরা ফিজিক্সেও পড়ছো, কেমিস্ট্রিতেও পড়ছো। বয়েলের সূত্রের গ্রাফ আয়তাকার অধিবৃত্ত, হাইপারবোলা, তাই না? পি আর ভি যেখানে চলক থাকতো। কেন অধিবৃত্ত সেটা এতক্ষণে গিয়ে বুঝছো, এত দিনে এসে বুঝছো, মাত্র বুঝলাম। ঠিক আছে, আয়তাকার অধিবৃত্ত, তোমরা এই টার্মটা লেখা দেখছো? আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত কেন সেটা আমরা একটু পরে শিখবো, অধিবৃত্ত শিখার সময়, অধিবৃত্ত শিখার সময়। বলো এটা পারবা? এই যে এখানে এসে ধরা খেয়ে গেছো। অপশনে জোড়া সরল রেখা আছে, তার মানে এবার তোমাকে ডেল্টা চেক করতেই হবে। এবার প্রথম কাজ হচ্ছে ডেল্টার ভ্যালু চেক করা। হ্যাঁ, তোমার প্রথম কাজ হচ্ছে ডেল্টার ভ্যালু চেক করা। বুঝাইতে পারলাম? তো ডেল্টার ভ্যালু চেক করো সবাই। ডেল্টার ভ্যালু, ডেল্টার ভ্যালু কি আমাকে বলো? কর্ণ বরাবর থাকবে এ বি সি, সবাই এ বি সি। এই বরাবর থাকবে জি এফ সি, বাকি থাকে কে? বাকি থাকে কে? এইচ, এইচ, জি এফ সি। ঠিক আছে, সবাই বুঝছো? ওকে ডান। এখন তুমি ভ্যালুগুলা বসাবা। তোমাদের সুবিধার জন্য আমি এটা লিখছি, আমার কিন্তু এটা লেখাও দরকার হইতো না, তোমাদেরও দরকার হবে না। ডেল্টার ভ্যালু, এর ভ্যালু কত? এক্স স্কয়ারের সহগ। বি এর ভ্যালু কত? ওয়াই স্কয়ারের সহগ। সি এর ভ্যালু কত? ধ্রুবক পদ 141। এবার চলো জি এফ সি। জি, জি কি? জি কি বলতো? এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে যেটা হয়, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1। এফ কি? ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2।
এখানে কি এইচ, এইচ কি এক্স ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করলে যেটা হয়, এক্স ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করলে যেটা হয়। তো উপরের পার্ট হয়ে গেছে, এটা একটা প্রতিসম নির্ণায়ক হওয়া লাগবে 2, এখানে কি 1, এখানে কি 2। আমাকে দেখে বলো তো এই নির্ণায়কটার মান কি 0? তোমার কি ক্যালকুলেটর লাগবে? তোমার কি ক্যালকুলেটর লাগবে, না ক্যালকুলেটর ছাড়াই বলে দিতে পারবা? ক্যালকুলেটর লাগবে নাকি ক্যালকুলেটর ছাড়াই? ক্যালকুলেটর ছাড়াই কিন্তু তুমি বলে দিতে পারতেছো এই সারি সমান, বা এই সারি সমান, এই কলাম সমান। দুইটা কলাম বা দুইটা সারি যদি সেম হয়ে যায়, সেই নির্ণায়কের মান কত? 0। তাহলে এটা কি নির্দেশ করবে? জোড়া সরল রেখা। সো এই টাইপের অঙ্ক সাধারণত অ্যাডমিশন টেস্টে আসে, দেখো সাস্টে আসছে। সবাই বুঝতে পারলাম? ওকে, কনিক কি এটা আমরা একটা ইনফর্মাল ডেফিনেশন শিখে ফেলছি। কনিক কি আমরা একটা ইনফর্মাল ডেফিনেশন শিখে ফেলছি। তারপর একটা দ্বিমাত্রিক দ্বিঘাত সমীকরণ, কি নির্দেশ করে? 5টা কনিকের কোনো একটা। কখন কোনটা নির্দেশ করে সেটাও আমরা শিখে ফেললাম। এবার আসি কনিকের ফর্মাল ডেফিনেশনে। কনিকের ফর্মাল ডেফিনেশন কি? তোমরা বৃত্তের ফর্মাল ডেফিনেশন জানো? কনিকের আগে আমরা বৃত্ত কনিক মানে যে কোনো জ্যামিতিক আকৃতি আসলে কি একটা সঞ্চার পথ নির্দেশ করে। যে কোনো জ্যামিতিক আকৃতি একটা সঞ্চার পথ। কোন চলমান বিন্দুর সঞ্চার পথ যদি এরকম হয় যে একটা স্থির বিন্দু থেকে তার দূরত্ব সব সময় সমান, তাহলে ওই বিন্দুর সঞ্চার পথকে বলা হয় বৃত্ত। একটা বিন্দুর চলার পথ যদি এরকম হয়, একটা স্থির বিন্দু থেকে ওই চলমান বিন্দুর দূরত্ব, ওই স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব সমান, তাহলে ওই চলমান বিন্দুগুলার সেট নিয়ে যেই পথ, সেটাকে বলা হয় বৃত্ত, তাই না? এবং এই যে শর্ত ওপি সমান আর, এটা লিখলেই কি এই বৃত্তটার সমীকরণও পাওয়া যায় না? বলো তো। পাওয়া যায়। এবার আসো দেখি কনিকের সংজ্ঞা কি। কনিকের সংজ্ঞার জন্য আমাদের একটা সরল রেখা লাগবে। আমরা একটা উপবৃত্ত আঁকাই, ঠিক আছে? আমরা একটা উপবৃত্ত আঁকাইলাম, ঠিক আছে? এই উপবৃত্তটা কিন্তু একটা কনিক। এই উপবৃত্তটা কি আসলে অনেকগুলা বিন্দুর সমন্বয়ে তৈরি না? এই হচ্ছে সেই চলমান বিন্দু। কোন চলমান বিন্দুর সেট যদি এরকম হয়, একটা স্থির বিন্দু থেকে ওই পথের উপরস্থ সব বিন্দুর দূরত্ব, ঠিক আছে, অর্থাৎ এই দূরত্ব আর ওই বিন্দু থেকে একটা সরল রেখার দূরত্ব, এই দুইটার অনুপাত সর্বদা ফিক্সড। কাহিনী বুঝছো? তখন সেই সঞ্চার পথকে বলা হয় কনিক। আবারও বলি, এখানে কনিক কোনটা? এই যে এটা এই উপবৃত্তটা। এটা আসলে কি অনেকগুলা বিন্দু সমন্বয়ে তৈরি না? তাহলে একটা বিন্দুর চলার পথ, এই বিন্দুটার চলার পথ কখন কনিক হবে? যদি কোনো বিন্দুর চলার পথ এই শর্তটা মানে একটা স্থির বিন্দু থেকে এর দূরত্ব আর তার থেকে একটা সরল রেখার দূরত্ব, এই দুইটার অনুপাত সর্বদা ধ্রুবক। তার মানে এটা আর এটা, এই দুইটার অনুপাতও সেম ভাবে এখান থেকে এটার দূরত্ব আর এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এই দুইটার অনুপাত সেম। তুমি যে কোনো বিন্দু নাও না কেন,
যে কোনো বিন্দু নাও না কেন সবার ক্ষেত্রেই সেম, তখন সেটাকে কনিক বলা হয়। এই যে স্থির বিন্দু, বৃত্তের ক্ষেত্রে স্থির বিন্দুকে বলা হয়তো কেন্দ্র, কনিকের ক্ষেত্রে এই স্থির বিন্দুকে বলা হয় উপকেন্দ্র, আর এটাকে বলা হয় দ্বিকাক্ষ। ধরো এই বিন্দুটা পি, এগুলো হচ্ছে পি বিন্দু, পি বিন্দু সঞ্চারপথ সবগুলাই পি, বুঝছো? পি 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 পি, এটা ধরো এম, এটা ধরো M1, এটা ধরো M2। এটা যদি কনিক হয়, এই সবগুলা বিন্দুর থেকে, স্থির বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব অর্থাৎ এসপি, এই যে এটাও পি, এটাও পি, এটাও পি, আর পি বিন্দু থেকে ওই রেখাটার দূরত্ব, এটা সবসময় ধ্রুবক। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে যা হবে এই বিন্দুর ক্ষেত্রেও তা হবে, এসপি বাই PM1 ইকুয়ালস টু এসপি বাই PM2। এটা সবার ক্ষেত্রেই ধ্রুবক হবে এবং সেটা একটা নির্দিষ্ট সংখ্যা যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি। তুমি কি কিছুটা ধরতে পারছো কনিক মানে কি? তুমি কি কিছুটা ধরতে পারছো যে হোয়াট ইজ কনিক? আবারও বলি, কোন বিন্দুর সঞ্চার পথ যদি এরকম হয়, একটা স্থির বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব এবং ওই বিন্দু থেকে একটা নির্দিষ্ট সরল রেখার দূরত্ব, এই দুইটার অনুপাত সবার ক্ষেত্রে সমান, এই যে এটা বাই এটা, আবার এটা বাই এটা, আবার এটা বাই এটা, সবগুলাই সমান হয়, তখন এই যে সঞ্চার পথ, এই বিন্দুটার সঞ্চার পথকে বলা হয় কনিক। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর ওই যে স্থির বিন্দুটা, এই স্থির বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র বা ফোকাস। এই স্থির বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র বা ফোকাস। আর এই যে রেখা, একটা নির্দিষ্ট রেখা না, এটাকে বলা হয় দ্বিকাক্ষ রেখা। এটাকে কি বলে? দ্বিকাক্ষ রেখা। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা কনিক দেখি তো। হ্যাঁ, এইটা একটা কনিক, বলো তো এই কনিকটার নাম কি? পরাবৃত্ত, তাই না? এটা অসীম পর্যন্ত বিস্তৃত, এটা পরাবৃত্ত, এটা অসীম পর্যন্ত বিস্তৃত, এটা কিন্তু একটা কনিক, এটা কিন্তু একটা কনিক। তাহলে কনিকের সংজ্ঞা মানবে, কনিকার সংজ্ঞা মানবে, তার মানে একটা স্থির বিন্দু, একটা স্থির বিন্দু, একটা স্থির বিন্দু থেকে এই রেখার উপরস্থ, এই রেখা না আসলে, এই কনিকের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব আর ওই বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব, তাদের অনুপাতটা সমান। তাদের কি সমান? অনুপাতটা সমান। কাহিনী বুঝছো? এই সবার ক্ষেত্রে এসপি বাই পিএম, এই অনুপাতটা সমান, বুঝছো? সবাই সবাই তোমরা কি কিছুটা বুঝতে পারতেছো? তোমরা কি কিছুটা বুঝতে পারতেছো? এই রেখার উপরস্থ, এই বক্ররেখার উপরস্থ, এই পরাবৃত্তটার উপরস্থ যে কোনো বিন্দু, ধরো পি বিন্দু, সবগুলাই পি বিন্দু এক্স কমা ওয়াই, এটা থেকে এটার দূরত্ব আর এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এই দুইটার অনুপাত সবার ক্ষেত্রে ধ্রুবক এবং সেই ধ্রুবকটাকে বলা হয় ই। আমি কি বুঝাইতে পারছি? আমাকে বলো তো। এটাকে বলা হয় উপকেন্দ্র, আর এটাকে বলা হয় নিয়ামক রেখা, নিয়ামক রেখা। তাহলে আমরা উপবৃত্ত দেখলাম, পরাবৃত্ত দেখলাম, বৃত্তও আছে, অধিবৃত্তও আছে। আচ্ছা, এবার এই যে ই ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। সবাই একটু লিখে নাও, বা ইংরেজিতে হচ্ছে ইসেন্ট্রিসিটি। উৎকেন্দ্রিকতা বা উৎকেন্দ্রতা, ইংলিশে বলে ইসেন্ট্রিসিটি। এটা হচ্ছে ফোকাস বা উপকেন্দ্র, এটা হচ্ছে নিয়ামক রেখা বা ডিরেক্ট্রিক্স লাইন।
নিয়ামক রেখা বা ডিরেক্ট্রিক্স লাইন। আচ্ছা, এবার এই উৎকেন্দ্রিকতা এটার মানের উপরেই আসলে নির্ভর করে আমাদের কনিকটা কেমন হবে, বুঝছো? এই যে ধ্রুবকটা উৎকেন্দ্রিকতা, অর্থাৎ ফোকাস থেকে দূরত্ব আর বিন্দু থেকে রেখার দূরত্ব, এই দুইটার অনুপাত তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো। এই উপবৃত্তের ক্ষেত্রে অনুপাতটা একরকম, পরাবৃত্তের ক্ষেত্রে অনুপাতটা একরকম, অধিবৃত্তের ক্ষেত্রে একরকম হবে। বুঝাইতে পারলাম? এই অনুপাতটার উপরে নির্ভর করে আসলে আমাদের কনিকটা দেখতে কেমন, বুঝছো? আমরা উপরে পরাবৃত্ত লিখছি, এটা পরাবৃত্ত না, এটা আসলে উপরে কনিক। সবাই মনোযোগ, ঠিক আছে? যদি উৎকেন্দ্রিকতা অর্থাৎ ই এর ভ্যালু 1 হয় তাহলে সেটা পরাবৃত্ত। উৎকেন্দ্রিকতা বা ই এর ভ্যালু 1, ই এর ভ্যালু 1 মানে কি? এসপি বাই পিএম এটার ভ্যালু 1, অর্থাৎ এসপি আর পিএম এই দুটা সমান, অর্থাৎ এসপি আর পিএম এই দুটা সমান, এসপি আর পিএম এই দুটা সমান। আচ্ছা, ফুল ক্লিয়ার হবে, আস্তে আস্তে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি ই এর ভ্যালু 0 আর 1 এর মাঝামাঝি হয়, 0 আর 1 এর মাঝামাঝি হয় তাহলে সেটা উপবৃত্ত, ই এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় তাহলে সেটা অধিবৃত্ত। মনে রাখো, আমরা দেখবো আস্তে আস্তে। হ্যাঁ, ই এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় তাহলে অধিবৃত্ত, ই এর ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা বৃত্ত। ই এর ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা বৃত্ত, ই এর ভ্যালু যদি ইনফিনিটি হয় তাহলে সেটা জোড়া সরল রেখা, বুঝছো সবাই? কেন হইছে আমরা আস্তে আস্তে আসবো। অনুপাত 0 কেমনে হয়? আসতেছে। তুমি একটু দেখে আমাকে এটা বলো তো, পরাবৃত্তের ক্ষেত্রে ই এর ভ্যালু 1, এটা তোমরা বোঝা যায়। ই এর ভ্যালু যদি 1 হয় তাহলে এসপি আর পিএম সমান, অর্থাৎ এস থেকে পি এর দূরত্ব আর পি বিন্দু থেকে রেখার দূরত্ব, ফোকাস থেকে এটার দূরত্ব আর এটা সমান, এটা আর এটা সমান, এটা আর এটা সমান। চিত্র দেখে কিন্তু বোঝা যাইতেছে। এরকম ভাবে কন্টিনিউ করলে এটা কন্টিনিউ হবে। ডান। উপবৃত্তের ক্ষেত্রে ই এর ভ্যালু 1 থেকে ছোট, 0 থেকে বড়, 1 থেকে ছোট, তাই না? তাহলে এসপির ভ্যালু পিএম থেকে ছোট, দেখে কি বুঝতে পারতেছো? এই যে এসপির ভ্যালু পিএম থেকে যে ছোট, তুমি যেখানেই যাও না কেন এসপির ভ্যালু পিএম থেকে ছোট, অধিবৃত্তটাও বোঝা যাবে। এইবার বৃত্তের উৎকেন্দ্রতা 0 কেমনে, তাই না? একটা কোশ্চেন আসতে পারে না, বৃত্তের উৎকেন্দ্রতা 0 কেমনে? বলো, বৃত্তের তো উপকেন্দ্র নাই, বৃত্তের ক্ষেত্রে স্থির বিন্দুটা কি? বৃত্তের ক্ষেত্রে স্থির বিন্দুটা কেন্দ্র না? আমাকে বলো তো, বৃত্তের ক্ষেত্রে স্থির বিন্দুটা কেন্দ্র। এখন পি বিন্দুটা যেখানেই হোক এসপি কিন্তু ধ্রুবক, তাই না? আমাকে বলো, পি বিন্দুটা যেখানেই হোক এসপির ভ্যালু ধরো 1 বা 5 ব্যাসার্ধ। এখন আমার কথা হচ্ছে, এটা যদি কনিক হওয়া লাগে আমাকে একটা দিকাক্ষ লাগবে না? একটা সরল রেখা লাগবে, দিকাক্ষ। এটাকে বলা হয় দিকাক্ষ। এই যে এই রেখাটা দিকাক্ষ বা নিয়ামক রেখা বা ডিরেক্ট্রিক্স লাইন। কনিকের শর্ত হচ্ছে এটা থেকে এইটার দূরত্ব আর এই থেকে এটার দূরত্ব, এই দুইটার অনুপাত সমান হওয়া লাগবে। তাহলে এই ক্ষেত্রে এটা বাই এটা আর এটা বাই এটা, এই দুইটার অনুপাত তো সমান হওয়া লাগবে, তাই না? বলতো, অনুপাত তো সমান হওয়া লাগবে। কিন্তু একটা কাহিনী হয়ে গেছে, তুমি দেখতেছো এটার ব্যাসার্ধ আর এটার ব্যাসার্ধ আর। এখন এই দুটার অনুপাত জীবনেও সমান হবে?
জীবনেও সমান হবে? দেখো তো, এটা যদি পিএম হয়, এই পিএম আর এই পিএম তো জীবনেও সমান হবে না, হবে না, কিন্তু আর কিন্তু সমান। তাহলে এটা কখন সম্ভব? যখন এই দ্বিকাক্ষটা কই থাকবে বলতো? যখন এই দ্বিকাক্ষটা কই থাকবে? দ্বিকাক্ষটা যদি অসীম দূরে থাকে, দ্বিকাক্ষটা যদি অসীম দূরে থাকে, বুঝছো, একদম ইনফিনিটি, সেক্ষেত্রে আমাদের বলতো উৎকেন্দ্রিকতা কত? এটার ক্ষেত্রে এসপি, এসপির ভ্যালু আর, পিএম কত? এটা কিন্তু অসীম দূরে আছে, ইনফিনিটি, অসীম দূরে আছে। তাহলে আর বাই ইনফিনিটি কত? 0। এটার ক্ষেত্রেও 0, ওটার ক্ষেত্রেও 0। কাহিনী বুঝছো? বৃত্ত একটা বিশেষ ধরনের কণিক, বৃত্ত একটা বিশেষ ধরনের কণিক। সবাই কি বুঝছো? একটু টাফ কনসেপ্ট, সবাই কি বুঝছো? দেখো, যদি কণিক হইতে হয় তাহলে একটা স্থির বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব আর ওই বিন্দুগুলা থেকে দ্বিকাক্ষের দূরত্ব, এই দুইটার অনুপাত সমান হওয়া লাগবে, এই দুইটার অনুপাত সমান হওয়া লাগবে। হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রে সবগুলা এসপি কিন্তু সমান, ব্যাসার্ধের সমান। তাহলে এখন আমার নিয়ামক রেখাটা কই থাকলে অনুপাতটা সমান হবে? যদি একটা নির্দিষ্ট দূরত্ব থাকে, তাহলে ধর এটা 5, এটা 10, উপরে তো সবার ক্ষেত্রে আর, অনুপাতটা তো সমান হবে না। দ্বিকাক্ষটা যদি অসীমে থাকে, তখন পরিধির উপরে থাকলে কি হইতো? হইতো না। ধরো এখানে আছে, তাহলে এই পিএম 0 হয়ে যেত, এই পিএম একটু বেশি, এই পিএম একটু বেশি। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? তো ডান, আমরা মোটামুটি বুঝতে পারলাম কণিকের সংজ্ঞা এবং উৎকেন্দ্রিকতা, ঠিক আছে? তো আমরা এখন যেই কণিকটা শুরু করব সেটা হচ্ছে পরাবৃত্ত। সবাই বলো তো, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? সবাই আমাকে বলো, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? 1, তাই না? তাহলে আমরা সুন্দর করে একটা পরাবৃত্ত আঁকাই। ঠিক আছে? এই একটা পরাবৃত্ত, যদিও খুব একটা স্মুথ হয় নাই, এখানে একটু বাঁকায় গেছে, ধরে নাও এটা একটা পরাবৃত্ত। হ্যাঁ, এই পরাবৃত্তের উপকেন্দ্র বা ফোকাস হচ্ছে এখানে, তাহলে বলো তো নিয়ামক রেখাটা কই হবে? নিয়ামক রেখাটা কি হবে? এইখানে কোথাও হবে। কাহিনী বুঝছো? এটা হচ্ছে নিয়ামক রেখা, তাই তো? এখানে বা একটু এদিকে। পরাবৃত্তের সংজ্ঞা কি ছিল আমাকে বলো তো? পরাবৃত্তের সংজ্ঞা কি ছিল? চলমান বিন্দুসমূহের সঞ্চার পথ যদি এরকম হয়, এই ধরো সেই চলমান বিন্দু পি অফ এক্স কমা ওয়াই, যে একটা স্থির বিন্দু থেকে এটার দূরত্ব, আর এটা, এই দুইটার অনুপাত সমান হয়, বুঝছো? এবং সেই অনুপাতটা হচ্ছে 1, যদিও দেখে সমান মনে হইতেছে না, একটু সুন্দর করে দেই। এটা হচ্ছে ফোকাস পিএম। তাহলে আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে এসপি বাই পিএম, এটার ভ্যালু কত সমান বলো তো? ই এর সমান। এটার ভ্যালু কত সমান? ই এর সমান, তাই তো? আচ্ছা, এখন ই এর ভ্যালু কত আমাকে বলো তো? পরাবৃত্তের ক্ষেত্রে তুমি কিন্তু ই এর ভ্যালু জানো, ই এর ভ্যালু কত? 1। তাহলে বলতে পারো না এসপি আর পিএম সমান, ঠিক আছে?
সবাই আমরা কি বুঝলাম? আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটা কাহিনী করি। এই জিনিসটাকে বলা হয় আমাদের এই পরাবৃত্তটার উপকেন্দ্র। কি বলা হয়? সবাই সবাই একটু মনোযোগ দাও। এই পরাবৃত্তটার কি বলা হয়? উপকেন্দ্র। ঠিক আছে, এইটাকে বলা হয় নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ। দ্বিকাক্ষ, নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ, ইংরেজিতে বলে ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্স, এটা হচ্ছে ফোকাস। আচ্ছা, আর এই যে রেখাটা, যেটা নিয়ামক রেখার উপরে লম্ব, বুঝছো, নিয়ামক রেখার সাথে পারপেন্ডিকুলার এবং উপকেন্দ্র দিয়ে যায়, এই রেখাটাকে বলা হয় অক্ষ। এই রেখাটাকে বলা হয় পরাবৃত্তের অক্ষ। আমরা কিছু নাম টাম শিখতেছি। কি বলা হয়? অক্ষ। মজার ব্যাপার হচ্ছে অক্ষের সাপেক্ষে আমাদের পরাবৃত্তটা প্রতিসম। পরাবৃত্তের উপরে যেমন, পরাবৃত্তের নিচেও তেমন। এই সাইডটা যেমন, এই সাইডটা তেমন। দ্বিকাক্ষ কি বোঝায়? দ্বিকাক্ষ ওই যে ওই নির্দিষ্ট রেখাটা। কণিকের সংজ্ঞাই কি ছিল? একটা স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব, আর ওই চলমান বিন্দু থেকে একটা নির্দিষ্ট রেখার দূরত্ব, এই দুইটা অনুপাত সমান, তখন তাকে কণিক বলা হবে। ওই স্থির বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র, ওই রেখাটাকে বলা হয় দ্বিকাক্ষ। আচ্ছা, ওই দ্বিকাক্ষের উপরে লম্ব এবং উপকেন্দ্র দিয়ে যায়, এই রেখাটাকে বলা হয় এই পরাবৃত্তের অক্ষ। অক্ষের সাপেক্ষে আমাদের পরাবৃত্তটা প্রতিসম। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এবার আসো, এই অক্ষ আর পরাবৃত্তটা যেই বিন্দুতে ছেদ করে, অক্ষ আর পরাবৃত্ত যেই বিন্দুতে ছেদ করে, সেটাকে বলা হয় শীর্ষ। সেটাকে কি বলা হয়? শীর্ষ বিন্দু। এটাকে কি বলা হয়? শীর্ষবিন্দু। ঠিক আছে, বুঝলাম? সবাই 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 আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, এই যে উপকেন্দ্র, উপকেন্দ্রের উপরে তুমি যদি একটা লম্ব টানো, উপকেন্দ্রে অক্ষের উপরে যদি একটা লম্ব টানো, বুঝছো, উপকেন্দ্রে অক্ষের উপরে তুমি যদি একটা লম্ব টানো, উপকেন্দ্রে অক্ষের উপরে যদি তুমি একটা লম্ব টানো, সেটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। সেটাকে বলা হয় উপকেন্দ্রিক। সেটাকে কি বলা হয়? উপকেন্দ্রিক লম্ব। বুঝতে পারছো? আমরা একটা পরাবৃত্তের বিভিন্ন জিনিস সম্পর্কে জানলাম, বিভিন্ন জিনিস সম্পর্কে জানলাম। ঠিক আছে, এখন আমরা পরাবৃত্তের সমীকরণটা বের করব। এখন আমরা পরাবৃত্তের সমীকরণটা বের করব। তোমরা সবাই কি মোটামুটি ক্লিয়ার হইছো পরাবৃত্ত নিয়ে? তো আমরা এখন আলোচনা করব পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই তিনটা জিনিস নিয়ে আমরা মূলত পরাবৃত্ত শুরু করতেছি। পরাবৃত্ত হচ্ছে চ্যাপ্টার 6.1, চ্যাপ্টার 6.1। এবার সবাই তোলা হইছে? এই পরাবৃত্তের সমীকরণটা তুমি কেমনে আনবা আমাকে বলো তো? এই যে পরাবৃত্তটা আঁকলা, এত সুন্দর একটা পরাবৃত্ত, তার সমীকরণটা কেমনে আনবা বলো তো? একটা সঞ্চার পথের সমীকরণ কেমনে আনে? শর্ত থেকেই তো আনে, তাই না? তোমার পরীক্ষার খাতায় কিন্তু এস বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া থাকবে। পরীক্ষার খাতায় কিন্তু এস বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া থাকবে। দেখো, এই শর্তটাকে আমি যদি সমীকরণ আকারে প্রকাশ করি, তাইলেই কিন্তু কাজ শেষ। শর্তটা কি? এসপি সমান ই ইন্টু পিএম। ই এর ভ্যালু কিন্তু 1, তাহলে এসপি সমান পিএম। বুঝছো? এসপি সমান পিএম, এটাই কি এই পরাবৃত্তটার শর্ত না? ধরো এইটা একটা স্থির বিন্দু, এইটা স্থির বিন্দুকে তুমি ধরে নিতে পারো এইচ কমা কে। এই স্থির বিন্দুটাকে ধরে নিতে পারো এইচ কমা কে। আর এটা একটা নির্দিষ্ট সরলরেখা, তার ইকুয়েশন ধরে নিতে পারো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমরা সবাই বুঝলাম?
আমরা সবাই কি বুঝলাম? এখন এই শর্ত অ্যাপ্লাই করে এসপি এর দৈর্ঘ্য বের করতে পারবে না, এসপি এর দৈর্ঘ্য বের করতে পারবে না, এই যে এসপি হচ্ছে এটা, পিএম কি এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব। তুমি সমীকরণটা সিম্পলিফাই করবা, সমীকরণটা সিম্পলিফাই করে দেখবা যে এই সমীকরণটা পরাবৃত্ত তখনই হবে যখন এইচ স্কোয়ার আর এই বির ভ্যালু সমান হয়। হ্যাঁ, এটা জাস্ট বের করে দেখবা যে এইচ স্কোয়ার আর এই বির ভ্যালু সমান। ঠিক আছে? আচ্ছা, এটা যদি উপবৃত্ত হইতো তাহলে ই এর ভ্যালু 0 আর 1 এর মাঝামাঝি না? কথা বুঝো, আমি পুরোটা করতে বলতেছি না, জাস্ট এখন আমি তোমাকে জানাচ্ছি যে এই যে শর্তগুলো আসছে, এটা হলে বৃত্ত, এটা হলে পরাবৃত্ত, এটা হলে উপবৃত্ত, এটা হলে অধিবৃত্ত, কই থেকে আসছে? আসমান থেকে আসছে এই শর্তগুলা? না, এই শর্তগুলো তুমি এখান থেকে নিয়ে আসতে পারবা, এই শর্তগুলো তুমি এখান থেকে নিয়ে আসতে পারবা। তুমি যদি ই এর ভ্যালু 1, দেখো তুমি খেয়াল করো, এটা কিন্তু যে কোনো কণিকের শর্ত, অর্থাৎ এসপি ইকুয়ালস টু ই ইনটু পিএম, এটা কিন্তু যে কোনো কণিকের শর্ত। ই এর ভ্যালু যদি 1 হয় তাহলে যেই সমীকরণটা আসবে সেটা পরাবৃত্ত, এবং তুমি দেখবা পরাবৃত্তের ইকুয়েশন এই শর্ত মানতেছে। যদি ই এর ভ্যালু 0 থেকে 1 এর মাঝামাঝি হয়, ধরো ই এর ভ্যালু হাফ, ই এর ভ্যালু তুমি হাফ ধরে সমীকরণটা নিয়ে আসলা, সেক্ষেত্রে দেখবা এইচ স্কোয়ার ইজ লেস দেন এবি। যদি ই এর ভ্যালু 1 থেকে বড় হয়, সেক্ষেত্রে দেখবা সমীকরণটা এনে এইচ স্কোয়ারের ভ্যালু এবির থেকে বড়। তো কেউ যদি চাও এই শর্তগুলা কই থেকে আসছে তুমি নিয়ে আসতে পারবা, তুমি নিয়ে আসতে পারবা। ঠিক আছে? এটা না বুঝলে হবে, এটা না বুঝলে হবে। আমরা এখন একটা পরাবৃত্তের ইকুয়েশন নিয়ে আসবো, আমরা এখন একটা পরাবৃত্তের ইকুয়েশন নিয়ে আসবো। সবাই মনোযোগ দিবা, সবাই মনোযোগ। আমরা এখন এমন একটা পরাবৃত্তের ইকুয়েশন আনবো, আমরা এখন এমন একটা পরাবৃত্তের ইকুয়েশন আনবো যার, সবাই এতটুকু তোলো, পুরো মনোযোগে দিয়ে দাও। ঠিক আছে? পুরো মনোযোগে দিয়ে দাও। আমরা এখন এমন একটা পরাবৃত্তের ইকুয়েশন আনবো যার শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দুতে, যার শীর্ষবিন্দু মূল বিন্দুতে, এবং আমি ধরে নিলাম এই ডিসটেন্সটা হচ্ছে এ। এই ডিসটেন্সটা কত বলো তো? এ। তাহলে আমাকে বলতে পারবা এই ডিসটেন্সটা কত? সবাই সবাই আমাকে একটু বলো। আমি এমন একটা পরাবৃত্তের ইকুয়েশন নিয়ে আসতে চাচ্ছি যার শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দুতে। একটু কমপ্লেক্স লাগবে জিনিসগুলা, নেক্সট ক্লাসে পুরাপুরি ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা 4টা চিত্র দেখব, ওই 4টা চিত্রের মাধ্যমে পুরা পরাবৃত্ত তোমার মাথায় একদম ঢুকে যাবে। দেখো, এটা একটা পরাবৃত্ত, আমি এমন একটা পরাবৃত্তের ইকুয়েশন বের করতে যাচ্ছি যার শীর্ষবিন্দু কোথায়? মূল বিন্দুতে, এবং এই ডিসটেন্সটা হচ্ছে এ, এই ডিসটেন্সটা হচ্ছে এ। তাহলে আমাকে বলতে পারবা এই ডিসটেন্সটা কতটুকু? আমি এমন একটা পরাবৃত্তের ইকুয়েশন বের করতে যাচ্ছি যার শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দুতে, যার শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে, এবং অক্ষটা হচ্ছে এক্স অক্ষ। পরাবৃত্তের একটা অক্ষ থাকে না, এই পরাবৃত্তের অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, পরাবৃত্তের অক্ষটা এক্স অক্ষ। তাহলে এতটুকু এ হলে, দেখো এটা এস না, এস পি পি এম এতটুকু এ। আমাকে বলতে পারবা তাহলে এস বিন্দু স্থানাঙ্ক কত? আমাকে বলতে পারবা এস বিন্দু স্থানাঙ্ক কত? উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? a,0, a,0। আচ্ছা, ঠিক আছে। এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এটা কিন্তু মূল বিন্দু, এতটুকু এতটুকু। তাহলে এইটা কি -a,0 না?
আমাকে এবার বলো দ্বিকাক্ষ, এটা কিন্তু দ্বিকাক্ষ, বুঝিও বুঝিও সবাই মনোযোগ। এই হচ্ছে পরাবৃত্ত যার শীর্ষ মূল বিন্দুতে প্রধান অক্ষ এক্স অক্ষ, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করছি। বলতো দ্বিকাক্ষ তার ইকুয়েশন কি হবে? দ্বিকাক্ষ তার ইকুয়েশন কি হবে? দ্বিকাক্ষের ইকুয়েশন কি? এটা কিন্তু এক্স অক্ষের উপরে লম্ব, তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল। এক্স ইকুয়াস টু মাইনাস এ না, বা এক্স প্লাস এ ইকুয়াস টু 0, এক্স প্লাস এ ইকুয়াস টু 0। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উপকেন্দ্রের স্থানাঙ্ক জানি, দ্বিকাক্ষটার সমীকরণ জানি। এই পরাবৃত্তটার সমীকরণ কি হবে বলো? এই পরাবৃত্তটার সমীকরণ কি হবে? এসপি ইকুয়াস টু ই ইন্টু পিএম, এটাই তো কনিকের সমীকরণ। এই যে বৃত্তের সমীকরণ থেকে চিন্তা করো, বৃত্তের সমীকরণ কেমনে আসছে? সঞ্চার পথের শর্ত, সঞ্চার পথের শর্ত থেকেই কি সমীকরণটা আসছে না? এক্ষেত্রেও সেম। দ্বিকাক্ষ কেমনে? আমাদের কথা কি ছিল? উপকেন্দ্র থেকে একটা বিন্দুর দূরত্ব আর সেই বিন্দু থেকে দ্বিকাক্ষের দূরত্ব, এই দুইটা সমান। উপকেন্দ্র থেকে এই দূরত্বটা আমি বলে দিছি তোমাকে এ, তাহলে এখান থেকে এই দূরত্বটাও এ। তাই যদি হয় এই বিন্দুর স্থানাঙ্ক কত? -a,0। এখন দ্বিকাক্ষ কিন্তু অক্ষের উপরে লম্ব, আমি বলে দিছি অক্ষটা এক্স অক্ষ, তাহলে দ্বিকাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওয়াই অক্ষের সমান্তরাল এবং এই বিন্দুগামী রেখার ইকুয়েশন কি? x + a = 0। দেখো কনিক চ্যাপ্টারটা পড়ার জন্য তোমার সরল রেখার 3.5 অক্ষের সমান্তরাল সমীকরণ, সরল রেখার সমীকরণ, এই কনসেপ্টগুলো ভালো করে পড়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে বলো তো এসপি, এসপি ডিসটেন্সটা কত? এসপি, এস হচ্ছে a, 0, পি হচ্ছে এটা, তাহলে এসপি মানে হচ্ছে √x - a হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার। ই এর ভ্যালু হচ্ছে 1 ইনটু পিএম কি হবে বলো তো? পিএম কি হবে? পিএম 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 কি হবে? সবাই আমার সাথে সাথে লেখো, কিছু না বুঝলেও লেখো, নেক্সট ক্লাসে ক্লিয়ার হবে। পিএম কি হবে বলো তো? পি বিন্দু থেকে দ্বিকাক্ষের উপর লম্ব দূরত্ব, তাই না? এতটুকু না, এতটুকু না, পি বিন্দু থেকে দ্বিকাক্ষের উপর লম্ব দূরত্ব। এই বিন্দু থেকে একটা রেখার উপরে লম্ব দূরত্ব বের করতে পারো? মনে করে দেখো তো, মডুলাস অফ ওই যে ওই ফর্মুলাটা, এক্স প্লাস বিওয়াই প্লাস সি এর উপরে আলফা কমা বিটা থেকে লম্ব দূরত্ব কি? মডুলাস অফ এ আলফা প্লাস বি বিটা প্লাস সি বাই √(a² + b²), তাই তো? তাহলে এক্স এর জায়গায় কে বসবে? xc প্লাস a ডিভাইডেড বাই √(1² + 0²। এই যে যেটা আসছে সেটাই এই পরাবৃত্তটার ইকুয়েশন। আমরা এখন এটাকে সিম্পলিফাই করব, আমরা এখন এটা সিম্পলিফাই করব। তোমরা সরল রেখা চ্যাপ্টারে সঞ্চার পথ এগুলো পড়ে আসছো, তুমি যদি বর্গ করে দাও x - a হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু x প্লাস a তার হোল স্কয়ার। সো তুমি যদি ভাঙাও x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 2ax প্লাস a স্কয়ার। ঠিক আছে, x স্কয়ার ঘ্যাচাং, a স্কয়ার ঘ্যাচাং। দেখো কি থাকে? y স্কয়ার 2ax ওই পাশে নিয়ে গেলে y স্কয়ার ইকুয়ালস টু 4ax। আমরা একটা পরাবৃত্তের ইকুয়েশন নিয়ে আসছি, একটা স্পেশাল পরাবৃত্তের ইকুয়েশন। আমরা একটা পরাবৃত্তের ইকুয়েশন নিয়ে আসছি, একটা স্পেশাল পরাবৃত্তের ইকুয়েশন, যেই পরাবৃত্তটার শীর্ষবিন্দু মূল বিন্দুতে প্রধান অক্ষ মানে অক্ষটা এক্স অক্ষ বরাবর, শীর্ষ থেকে ফোকাসের দূরত্ব a, তাই না? সবাই বুঝছো? এটা পরাবৃত্তের একটা স্ট্যান্ডার্ড ফর্ম, এটা পরাবৃত্তের একটা স্ট্যান্ডার্ড ফর্ম। এবং তোমাদের কোনো কনফিউশন আছে এই পর্যন্ত? একটু হার্ড লাগবে, নতুন কনিক পড়তেছো, নতুন কনিক পড়লে সবারই হার্ড লাগবে, বাট নেক্সট ক্লাসের পর আর হার্ড, একটু বেশি হার্ড লাগবে। কিন্তু চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আমি যেভাবে বলবো সেভাবে মনে রাখলে আর হার্ডই লাগবে না, আর হার্ড লাগবে না। সবাই কি বুঝছো?
চলো একটু সামারি করি। দেখো টপিকগুলো একটু কঠিন তোমাদের কাছে লাগবেই। প্রথমত আমরা দেখছিলাম, সবাই এটা একটু তোলো, তারপর আমি সুন্দর করে সামারি করে দিচ্ছি। আচ্ছা, প্রথমত আমরা দেখছিলাম কনিক কি, একটা ডাবল কোণকে আমি যদি কাটি ব্লেড দিয়ে, তার মানে একটা ডাবল কোণ আর একটা সমতল, এই দুইটার ছেদবিন্দু নিয়ে যেই সঞ্চার পথ সেটাই কনিক। মনে রাখবা, সরল রেখা, বৃত্ত, কনিক সবগুলাকেই সঞ্চার পথ বলা হয়। যে কোনো বিন্দু চলার পথ যেই আকৃতি তৈরি করে সেটাই সঞ্চার পথ। তাহলে জ্যামিতিক যত আকৃতি আছে সবগুলাই আসলে সঞ্চার পথ। তাহলে একটা ডাবল কোণ আর একটা সমতলের ছেদবিন্দুগুলা যেই সঞ্চার পথ তৈরি করে সেটা হচ্ছে কনিক। আমরা প্রথমে এটা বুঝলাম। কনিকগুলা সব দ্বিমাত্রিক, তার মানে আমাদের যে দ্বিমাত্রিক দ্বিঘাত সমীকরণ, এই দ্বিমাত্রিক দ্বিঘাত সমীকরণ 5টা জিনিস নির্দেশ করতে পারে। তারপর আমরা শুরুতেই কিছু না বুঝে দেখে ফেললাম যে এই সমীকরণটা কখন কি নির্দেশ করবে। আমি কিন্তু না বুঝেই দেখে ফেললাম। এগুলোর কোনো প্রমাণ দেখাইছি না, এগুলোর প্রমাণ কখনো পরীক্ষায় আসে না। আচ্ছা, তারপর আমরা কি দেখলাম, কনিকের একটু কেতাবি সংজ্ঞা কি, মানে ফর্মাল ডেফিনেশন কি। কনিকের ফর্মাল ডেফিনেশন বোঝার জন্য আমরা ফার্স্টে বৃত্তের ফর্মাল ডেফিনেশন নিচ্ছি। বৃত্ত কি একটা সঞ্চার পথ, এমন একটা সঞ্চার পথ, কোন বিন্দু সঞ্চার পথ যদি এরকম হয় যে একটা স্থির বিন্দু থেকে তার উপরস্থ প্রত্যেকটা বিন্দুর দূরত্ব এই সবগুলা সেম, তাহলে সেই সঞ্চার পথকে বলা হয় বৃত্ত। আর এই যে শর্তটা ওপি ওপি ইকুয়ালস টু আর, ওপি ইকুয়ালস টু আর, এটাকে সমীকরণ আকারে প্রকাশ করলেই কি সঞ্চার পথেরও সমীকরণ পাওয়া যায়, সঞ্চার পথেরও সমীকরণ পাওয়া যায়। আচ্ছা, এবার আসো কনিক। কনিকের সংজ্ঞা কি? কনিকের সংজ্ঞা হচ্ছে, কনিকের সংজ্ঞার জন্য, বৃত্তের সংজ্ঞার জন্য আমার একটা স্থির বিন্দু ছিল, কনিকের সংজ্ঞার জন্য আমার দুইটা জিনিস লাগবে, একটা স্থির বিন্দু, একটা রেখা। যদি কোনো সঞ্চার পথ এর উপরস্থ বিন্দুগুলা এমন হয় যে একটা স্থির বিন্দু থেকে ওই পথের উপরস্থ বিন্দুর দূরত্ব আর ওই বিন্দুটা থেকে একটা নির্দিষ্ট রেখার দূরত্ব, এই দুইটার অনুপাত সমান হয়, তখন সেই চলার পথকে বলা হয় কনিক। দেখো এটার ক্ষেত্রে এসপি বাই পিএম, এটার ক্ষেত্রে এসপি বাই পিএম সমান, প্রত্যেকটা বিন্দুর জন্য এটা আর এটার অনুপাত সমান, এটা আর এটার অনুপাত সমান। যেই অনুপাতটা সেটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। স্থির বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র, ওই নির্দিষ্ট রেখাটাকে বলা হয় নিয়ামক রেখা। এই যে উৎকেন্দ্রিকতা, এটার ভ্যালু কত তার উপরেই নির্ভর করে আমাদের কনিকটা আসলে ওই 5টার মধ্যে কি হবে। এই উৎকেন্দ্রিকতা যদি ইনফিনিটি হয় তাহলে জোড়া সরল রেখা, 0 হলে বৃত্ত, 0 আর 1-এর মাঝামাঝি হলে উপবৃত্ত, 1 হলে পরাবৃত্ত, 1-এর বেশি হলে অধিবৃত্ত। কাহিনী বুঝছো? আচ্ছা ঠিক আছে, এরপর আমরা চলে আসলাম আমাদের স্পেশাল জিনিস পরাবৃত্ত। আমরা পরাবৃত্তের চেহারা সুরত দেখলাম। পরাবৃত্তের ক্ষেত্রে কি এসপি বাই পিএম, এটার অনুপাত 1। পরাবৃত্তের বিভিন্ন জিনিসপাতি আমরা দেখলাম, দিকাক্ষ, অক্ষ, শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক, লম্ব, উপকেন্দ্র, ওর বিভিন্ন পার্ট পরিচিত। একটা রুই মাছের বিভিন্ন অংশ দেখছো না, রুই মাছের মতোই তো দেখতে, অনেকটা, এখানে একটা চোখ লাগিয়ে দিলে রুই মাছ। আচ্ছা, এবার আমরা একদম শুরুতে আন্দাগুন্দা বসাই দিছিলাম না, এইচ স্কোয়ার সমান এবি হলে পরাবৃত্ত, এইচ স্কোয়ার ইজ লেস দেন এবি হলে অধিবৃত্ত। ওটা আসলে কেমনে, সেটার জন্য আমাকে আগে কনিকটার সমীকরণ বের করা লাগবে। কনিকটার সমীকরণ আমি কেমনে বের করব? এটাই তো শর্ত, কনিকের শর্ত। এটাকে সমীকরণ আকারে প্রকাশ করলেই কি কনিকের শর্ত চলে আসবে না? SP ইকুয়ালস টু E ইনটু PM। এস একটা স্থির বিন্দু, পি হচ্ছে XY, পি সবসময় XY থাকবে, চলমান বিন্দু। এটা হচ্ছে একটা সরল রেখা। তো এভাবে ধরে তুমি যদি E এর ভ্যালু 1 ধরে সমীকরণটা আনো, তাহলে ওই সমীকরণে তুমি দেখবা যে এইচ স্কোয়ারের ভ্যালু এবি হবেই, যেটা আমি দেখাই নাই কিন্তু তুমি করতে পারবা। E এর ভ্যালু যদি 0 থেকে 1-এর মাঝামাঝি ধরো, হাফ ধরে করলা, তাহলে দেখবা যে এইচ স্কোয়ার ইজ লেস দেন এবি হবেই। যদি 1-এর থেকে বেশি ধরো তাহলে দেখবে এটা হবেই। বুঝাতে পারলাম? ডান। তাহলে এই পার্টটা আমি বুঝে গেছিলাম। একটু আগে যে গোজামিল দিছিলাম সেটার প্রমাণ তুমি চাইলে এখানে করতে পারবা, সেটার প্রমাণ তুমি চাইলে এখানে
করতে পারবা। এইবার আমরা একটা স্পেশাল পরাবৃত্তের ইকুয়েশন বের করব, একটা পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, যেই পরাবৃত্তটার শীর্ষবিন্দু হচ্ছে মূল বিন্দুতে, প্রধান অক্ষ হচ্ছে এক্স অক্ষ, প্রধান অক্ষ না অক্ষই বলে, এটার অক্ষ, অক্ষ হচ্ছে এক্স অক্ষ, শীর্ষবিন্দু মূল বিন্দু, এবং অক্ষ থেকে ফোকাস, এই যে এই দূরত্বটা শীর্ষ থেকে ফোকাসের দূরত্ব হচ্ছে এ। তো তাই যদি হয়, এটা তো শীর্ষবিন্দু, অক্ষ এক্স অক্ষে, তাহলে ফোকাসের স্থানাঙ্ক কত, a, 0। আমি দ্বিঘাক্ষের ইকুয়েশনটাও বের করে নিয়ে আসলাম। তাহলে এই পরাবৃত্তের ইকুয়েশন কি, SP ইকুয়ালস টু E ইন্টু PM, E এর ভ্যালু তো 1, তাহলে SP ইকুয়ালস টু PM, আমি জাস্ট সিম্পলিফাই করে নিয়ে আসলাম। তাহলে এইটা হচ্ছে এমন একটা পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন যার শীর্ষবিন্দু মূল বিন্দুতে, অক্ষ এক্স অক্ষ, এবং অক্ষ আর শীর্ষের মধ্যবর্তী দূরত্ব কত, a। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আজকের লাস্ট একটা জিনিস আমাকে বলো, y² ইকুয়ালস টু 8x, এটা কেমন পরাবৃত্ত? এটা কেমন পরাবৃত্ত? এটা কেমন পরাবৃত্ত একটু বলো তো। এটা এমন একটা পরাবৃত্ত, মিলাও তো স্ট্যান্ডার্ড ফর্মের সাথে, মিলাও স্ট্যান্ডার্ড ফর্মের সাথে, মিলাও মিলছে কিনা। y² ইকুয়ালস টু 4ax, মিলছে? মিলছে মিলছে মিলছে? y² ইকুয়ালস টু 4ax, মিলছে? এমন একটা পরাবৃত্ত যার শীর্ষবিন্দু মূল বিন্দুতে, যার শীর্ষবিন্দু মূল বিন্দুতে, তাই না? অক্ষ কোনটা, এক্স অক্ষ, এবং শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব, এর ভ্যালু কত, এতটুকু 2। তাহলে বলো তো আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, 2,0। তুমি কি বলতে পারবা নিয়ামকটা কোথায়? তুমি কি বলতে পারবা নিয়ামকটা কোথায়? এটাই তো নিয়ামক রেখা। এই বিন্দুটার স্থানাঙ্ক কত, -2,0। নিয়ামক রেখার ইকুয়েশনও তুমি চাইলে বলতে পারবা x ইকুয়ালস টু -2। আধো আধো বোঝা গেছে? বলো। আধো আধো বোঝা গেছে? ঠিক আছে, তো আমরা আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে দেখা হবে। আমি জানি তোমাদের কাছে একটু কঠিন লাগছে, প্যারা নিও না, প্যারা নিও না, জাস্ট কয়েকটা ক্লাস করো, সব পানির মতো সোজা হয়ে যাবে, সব পানির মতো সোজা হয়ে যাবে। তো তোমাদের হোমওয়ার্ক হবে এই ক্লাসটাই তুমি আরেকবার দেখবা, এই ক্লাসটাই আরেকবার দেখবা, নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে এই ক্লাসটাই দেখবা, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি। ভয় পায় না, এটা হচ্ছে কথা। আল্লাহ হাফেজ।